আগের দিন আমরা পর্যায় সারণী সম্পর্কে জেনেছিলাম, পর্যায় সারণীতে মোট আমরা 118টা মৌল পেয়েছিলাম, তাই তো? তবে মাথায় রেখে দাও, এই 118টা মৌলের মধ্যে বেশিরভাগ মৌলই কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র নোবেল গ্যাস, ঠিক আছে? গ্রুপ নাম্বার 18-এ যে নোবেল গ্যাসগুলো আমরা পেয়েছি এরাই কিন্তু বাস্তবে অস্তিত্ব এদেরা বজায় রাখতে পেরেছে। কারণ কি? এদের সুস্থিত ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? এদের ইলেকট্রন বিন্যাসটা এমনই যে এরা বাস্তবে থাকতে পারে, কিন্তু নোবেল গ্যাস ছাড়া বাকি যে আমরা পরমাণুগুলো পাচ্ছি বা মৌলগুলো পাচ্ছি এদের কিন্তু বাস্তবে অস্তিত্ব নেই। তো এরা অস্তিত্বে আসার জন্য নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করার চেষ্টা করে ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে, ঠিক আছে? তারা নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে চায়, কিন্তু এইটা করার জন্য কি হয়, এরা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। তো আজকে আমরা এই বন্ধন সম্পর্কেই জানবো। তো দেখো, রাসায়নিক বন্ধন প্রধানত এই দুই প্রকার হয়, ঠিক আছে? তড়িৎযোজী বা এটাকে আমরা আয়নীয় বন্ধন বলি, ঠিক আছে? বইয়ে আমরা এটাকে বেশিরভাগ জায়গায় আয়নীয় বন্ধন হিসেবে দেখতে পাবো। নেক্সট আরেক রকম আমরা বন্ধন জানি সমযোজী। তো এই দু রকমের বন্ধনের কথা আমরা মেনলি জানবো। তবে মাথায় রাখবে, এটা ছাড়াও আরেক ধরনের বন্ধন আমরা পেয়ে থাকি যেটাকে বলি আমরা অসমযোজী। তবে এটা এখন আমাদের সিলেবাসে অতটা অন্তর্ভুক্ত নয়, তো আমরা অসমযোজী বন্ধন সম্পর্কে এখন আমরা জানবো না। তবে আমরা এখন এই দুটো বন্ধনের সম্পর্কে ফোকাস করব। দেখো, আয়নীয় বন্ধনকে বোঝার জন্য আমি একটা উদাহরণ নিয়েছি। আমরা দুটো পরমাণু নিয়েছি, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু। দেখো, এই পরমাণুর বাইরে কক্ষে একটা ইলেকট্রন আছে। এ কি করে, একটা ইলেকট্রনকে সে ছেড়ে দেয়, রিলিজ করে দেয়। রিলিজ করলে কি হবে, তার ভিতরে কক্ষে দুটো পরমাণু মানে দুটো ইলেকট্রন পেয়ে যাবে। দুটো ইলেকট্রন থাকা মানে এর কাছে দুটো ইলেকট্রন একটা কক্ষে থাকা মানে এই হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। হিলিয়ামটা কি? হিলিয়ামটা আমাদের একটা নিষ্ক্রিয় গ্যাস। আমি কি বললাম, নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন নেওয়ার চেষ্টা করে। তাহলে যদি সে একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে হাইড্রোজেনের মতো হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন চলে আসবে, তাহলে এ কিন্তু স্টেবল হবে, তাই তো? তাহলে এটা কি? এটা অ্যাকচুয়ালি লিথিয়াম, লিথিয়াম, ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোজেন। হাইড্রোজেনের দেখো, একটা ইলেকট্রন যদি এর কাছ থেকে নিয়ে নেয়, যদি লিথিয়ামের এই ইলেকট্রনটা নিয়ে নেয়, তাহলে হাইড্রোজেনের কাছে দুটো ইলেকট্রন চলে আসবে। দুটো ইলেকট্রন চলে এলে সেও হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করে নেবে, সেও স্টেবল হবে। কিন্তু দেখো, লিথিয়াম যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এর ওভারঅল চার্জ কি হয়ে যাবে? পজিটিভ। আর হাইড্রোজেন যেহেতু একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তার এই ওভারঅল চার্জ কি হয়ে যাবে? নেগেটিভ। এবার ঘটনাটা কি হয়, এই যে হিলিয়াম আর পজিটিভ চার্জ হয়ে গেল, এটাকে তখন আমরা বলি ক্যাটায়ন। আর যেহেতু নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, নেগেটিভ চার্জ আয়নকে আমরা বলি অ্যানায়ন। তো কি হয়, এরা যখন ক্যাটায়ন এবং অ্যানায়ন ফর্মে আসে তখন এরা আলাদাভাবে থাকতে পারে না। তখন কি হয়ে যায়, একটা লিথিয়াম, সাপোজ এটা একটা লিথিয়াম অ্যাটম, লিথিয়াম অ্যাটমের সঙ্গে আমাদের হাইড্রোজেন অ্যাটম বা H-, এরা কিন্তু কাছাকাছি চলে আসে, খুব কাছাকাছি চলে আসে, জাস্ট, হ্যাঁ, খুব কাছাকাছি চলে আসার জন্য আমরা বলি এর একটা বন্ধন তৈরি করেছে, এটাকে আমরা বলি আয়নীয় বন্ধন। তো এরপর আমরা কিছু আয়নীয় যৌগের বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। আমরা একটু আগে কি জানলাম, যে এদের ক্যাটায়ন এবং অ্যানায়ন খুব কাছাকাছি থাকে, খুব কাছাকাছি থাকতে পারে। খুব কাছাকাছি থাকার জন্য কি হয়, এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি হয়ে যায়। কেন বেশি হয়? দেখো, খুব কাছাকাছি যদি থাকে, মানে এদেরকে যদি তরলে পরিণত করতে চাই বা এদেরকে যদি ফোটাতে চাই, তাহলে কি করতে হবে? এদের অণুগুলোকে একে অপর থেকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য কি হবে, এরা খুব কাছাকাছি, খুব ঘন সন্নিবিষ্ট ভাবে আছে, তাহলে আমাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে এদেরকে আলাদা করার জন্য। বেশি পরিমাণ বল মানে কি? শক্তি বা তাপ এদেরকে বেশি দিতে হবে। তাই এদের কি হয়, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেড়ে যায়, ঠিক আছে? নেক্সট দেখো, এরা কিন্তু সাধারণ অবস্থায় কঠিনে থাকে, কঠিন অবস্থা থাকে। কেন কঠিনে থাকে? দেখো, মেনলি এরা কি হয়, একটা ধরো এটা এই ব্লুটা ধরো হচ্ছে তোমার হাইড্রোজেন, তোমার H-, আর এইটা ধরো Li+, সাপোজ, ঠিক আছে? এরা কি হচ্ছে, দেখো, একটা হাইড্রোজেনের সঙ্গে যে একটা লিথিয়াম কাছাকাছি ইন্টারঅ্যাক্ট হয়ে আছে সেটা নয়। কি হয়, একটা ক্যাটায়নের পাশে সর্বোচ্চ সংখ্যক অ্যানায়ন এবং একটা অ্যানায়নের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক ক্যাটায়ন থাকার চেষ্টা করে। তো এরা কি হয়, অ্যাকচুয়ালি এরা অণু তৈরি করে না, এরা জাস্ট কাছাকাছি অ্যাসোসিয়েট হয়ে থাকে, ঠিক আছে? চার দিক থেকে অণুগুলো একসঙ্গে জোটবদ্ধ হয়ে আছে। আমরা কি দেখেছি বলতো? আমরা দেখেছি যে ধরো দুটো অণু খুব দূরে দূরে আছে, অণুদের সঙ্গে যদি দূরত্ব অনেক বেড়ে যায় তখন তারা গ্যাস অবস্থা থাকে। অণুগুলো যদি কাছাকাছি আসে, বা মানে পরমাণুগুলো যদি কাছাকাছি আসে, তাহলে একটু তরলে পরিণত, অনুবাদ পরমাণু কাছাকাছি আসলে সেটা তরল অবস্থা থাকে। এখানে কি হচ্ছে, একদম ইনট্যাক্ট আছে, গায়ে গায়ে ঘেঁষে আছে, ঠিক আছে? ঘেঁষে ঘেঁষে থাকলে সলিড অবস্থা থাকে। সেই জন্য কি হয়,
এই যে আয়নীয় বন্ধন যদি ওয়ার্ক করে তারা জানবে যে এখানকার বেশিরভাগ পদার্থগুলো অ্যাকচুয়ালি কঠিন। ঠিক আছে, নেক্সট আর একটা বৈশিষ্ট্য দেখে নাও, এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। তড়িৎ পরিবহন কেন করে? আমরা যদি উপযুক্ত দ্রাবকে আমরা এই আয়নীয় যৌগকে দিয়ে দিই তাহলে কিন্তু এদের ক্যাটায়ন এবং অ্যানায়ন ছেড়ে যায়। দেখো অ্যানায়ন ক্যাটায়নের মধ্যে একটা বল কাজ করে ঠিকই, কিন্তু যখনই আমরা উপযুক্ত দ্রাবকে দিয়ে দিই তখন এই বলটা আলগা হয়ে যায়, তখন কি হয়ে যায়, ক্যাটায়ন আর অ্যানায়ন একে অপরের থেকে দূরে সরে যায়। দূরে সরে গেলে কি হয়, এরা তো চার্জ স্পিসিস, ক্যাটায়নও চার্জ স্পিসিস, অ্যানায়নও চার্জ স্পিসিস। তাই এখানে যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো যে এরা অ্যাকচুয়ালি তড়িৎ পরিবহন করছে। নেক্সট এদের আরেকটা ব্যাপার হচ্ছে দ্রাব্যতা। এদের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা যে দ্রাব্যতা। দ্রাব্যতা মানে হচ্ছে এরা কোন কোন পদার্থের মধ্যে দ্রবীভূত হতে পারে। মাথায় রাখবে এরা কিন্তু পোলার সলভেন্টে দ্রবীভূত হয়, মানে ধ্রুবীয় দ্রাবক। ধ্রুবীয় দ্রাবক মানে কিরকম? ধ্রুবীয় দ্রাবক যেমন হচ্ছে জল, H2O, এটা একটা ধ্রুবীয় দ্রাবক, কারণ এটা হচ্ছে পোলার। কিন্তু যদি আমরা একটা নন পোলার সলভেন্ট নিই, যেমন সলভেন্ট হিসেবে ধরো CO2, এটা একটা নন পোলার বা অধ্রুবীয় দ্রাবক, এর মধ্যে দ্রবীভূত হয় না। ঠিক আছে, তো এইরকম কিছু বৈশিষ্ট্য আছে। আর একটা যদি বৈশিষ্ট্যের কথা বলি, এরা কিন্তু প্রচন্ড দ্রুত রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে, রিয়াকশনের স্পিড এদের প্রচন্ড হাই। তবে এবার মাথায় আসতে পারে যে এত তো পরমাণু আছে, এদের মধ্যে কারা কারা আয়নীয় যৌগ দেখায়। মাথায় রাখবে আয়নীয় যৌগ তখনই ফর্ম হয় যখন একটা ধাতুর সাথে অধাতুর বন্ধন হয়। ধাতুর সাথে অধাতু, দেখো এখানে যেমন আমি উদাহরণ নিয়েছিলাম LiH। লিথিয়ামটা কি? একটা ধাতু, এটা ক্ষার ধাতু। আগের দিন যেরকম বলেছিলাম, দেখবে প্রথম পর্যায় সারণীর প্রথম গ্রুপের মধ্যে লিথিয়াম আছে। হাইড্রোজেন দেখো প্রথম গ্রুপের মধ্যে আমরা ওকে রাখি জাস্ট, কিন্তু এ বলেছিলাম দুষ্ট মৌল। তো এইটা অ্যাকচুয়ালি অধাতু, আমি বলেওছিলাম হাইড্রোজেন অ্যাকচুয়ালি অধাতু। তো এইটা দেখো ধাতুর সঙ্গে অধাতু বন্ধন করেছে। আরো আছে, ধরো NaF, সোডিয়াম ফ্লুরাইড, ঠিক আছে, দেন NaCl, দেখো হ্যালোজেন, এগুলো অধাতু। অধাতুর সঙ্গে ধাতুর বিক্রিয়া সবসময় মাথায় রাখবে আয়নীয় বন্ধন তৈরি হয়। আচ্ছা, নেক্সট দেখো তোমাদের সিলেবাসে আছে NaCl এর স্ট্রাকচার। ঠিক আছে, NaCl অ্যাকচুয়ালি কি হয়, সোডিয়ামের বাইরে কক্ষে একটা ইলেকট্রন থাকে, আর ক্লোরিন একটা যদি ইলেকট্রন নিয়ে নেয় সে কিন্তু কাছে থাকা নিষ্ক্রিয় গ্যাস মানে নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন সে অ্যাচিভ করতে পারবে। ক্লোরিন যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে কিন্তু সে আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি সোডিয়াম যদি একটা ইলেকট্রন বর্জন করে তাহলে সে কিন্তু নিউনের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। দুজনেই নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, বা নোবেল গ্যাস। তো কি হয়, Na+Cl- এরকম একটা ক্লাস তৈরি হয়। ঠিক আছে, ক্লাস তৈরি হয়, ক্লাস, এটাকে ক্লাস বলে। কেন বলছি আমরা ক্লাস? দেখো অ্যাকচুয়ালি কি হয়, আমাদের সংকেতটা NaCl আমরা লিখছি এরকম, তার মানে এই নয় যে একটা Na আর একটা Cl এরকম বন্ধন তৈরি করছে। এখানে কি হয় দেখো, এই যে একটা ক্যাটায়ন সাপোজ নিয়েছি, সাপোজ এটা একটা ক্যাটায়ন, ঠিক আছে, এর 6টা দিক থাকে। 6টা দিক, 6টা মানে দেখো এটা ধরো একটা ক্যাটায়ন, এর উপরে ধরো উপরে নিচে ডান দিক বাঁ দিক সামনে পিছনে 6টা দিক। 6টা দিকে অ্যাকচুয়ালি যদি একটা সোডিয়াম অ্যাটম হয়, 6টা দিকে এরকম 6টা ক্লোরিন থাকে। 6টা দিকে 6টা ক্লোরিন থাকে। ঠিক আছে, আবার যদি এটা একটা ক্লোরিন হয়, ক্লোরিনের দেখো 6টা সাইড আছে, 6টা দিকে 6টা আমাদের সোডিয়াম থাকে। ঠিক আছে, এইরকম ব্যাপারটা থাকে। এর ফলে কি হয়, একটা অষ্টতলকীয় স্ট্রাকচার তৈরি হয়। অষ্টতলক যদি আমরা একটা অষ্টতলক বস্তু গঠন দিই তাহলে দেখবে গ্রামের দিকে অনেক সময় দীপাবলির সময় ওই আকাশ প্রদীপ বানানো হয়। ঠিক আছে, কিছুটা এইরকম দেখতে। ঠিক আছে, কিছুটা এইরকম দেখতে হয়। যদি আমরা দেখি এর অ্যাকচুয়ালি 8টা তল আছে। 8টা তল মানে দেখো ত্রিভুজ আকৃতির তল, এই সামনে একটা, এই সাইডে একটা, নিচে একটা, এদিকে একটা। তো সামনের দিকে আমরা 4টে তল আছে, পিছন দিকে 1 2 3 4 4টে তল থাকে। এইটাকে আমরা বলি অষ্টতলক। অ্যাকচুয়ালি এই আকারটা অষ্টতলকীয় আকার হিসেবেই থাকে। ঠিক আছে, তো এর জন্য কি হয়, অনুফর্ম করে না। ঠিক আছে, এরা জাস্ট কাছাকাছি কাছাকাছি ক্লোজলি ইন্ট্যাক্ট থাকে। তো আমরা এদের ক্ষেত্রে কিন্তু আণবিক ভর এই কথাটা ইউজ করতে পারি না, কারণ এরা অনুফর্ম করেই থাকে না। এরা পাশাপাশি পাশাপাশি পাশাপাশি, এদের উপর নিচে, হ্যাঁ উপর নিচে, এদিক ওদিক, ডান দিক বাঁ দিক, চারদিকে খালি সোডিয়াম পটাশিয়াম, মানে সোডিয়াম সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ক্লোরিন, এইরকম সোডিয়ামের আয়ন, ক্লোরিনের আয়ন। এইটা ধর একটা সোডিয়ামের আয়ন, তার পাশে একটা ক্লোরিনের আয়ন, ফের সোডিয়ামের আয়ন, এর একটা ক্লোরিনের আয়ন। ঠিক আছে, এইরকম ভাবে অ্যাসোসিয়েট হয়ে থাকে। আবার নিচে ধরো একটা আয়ন, উপরে একটা আয়ন, বিপরীতধর্মী আয়ন তার চারপাশে থাকে। ঠিক আছে, যার জন্য আমরা এটাকে একটা অণু বলতে পারি না। আমরা এর ওই জন্য আণবিক ভরও বলতে পারি না। আমরা এর ক্ষেত্রে ইউজ করি সংকেত ভর। সংকেত মানে কি, ধরো আমরা NaCl বা নুনের সংকেত কি, NaCl এর সংকেত ভর কত? সোডিয়ামের ভর আমরা দেখেছি 23,
আর ক্লোরিনের ভর হচ্ছে 35.5। আমরা এই দুটোকে যদি অ্যাড করে দিই সেটাকে আমরা বলি সংকেত ভর। আমরা সবসময় এইসব আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ভরটাই ইউজ করে থাকি। এরকম আরো কিছু যৌগ আছে তোমাদের দেখবে সিলেবাসে আছে, সেটা হচ্ছে লিথিয়াম LiH, তারপরে তোমার NaF, ঠিক আছে। এই ধরনের আরো কিছু কিছু পদার্থ তোমাদের এর মধ্যে আছে। তো এতটাই তোমাদের আয়নীয় যৌগের মধ্যে কভার করা হয়েছে। দেখো নেক্সট আমরা দেখে নিচ্ছি সমযোজী যৌগ। এই সমযোজী যৌগ আমরা এদের কেন বলি, তো একটা উদাহরণ সাপেক্ষে বোঝা যায়। ধরো এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু। এরা কি করছে দেখো, হাইড্রোজেনের একটা ইলেকট্রন প্রয়োজন, এরও একটাই ইলেকট্রন প্রয়োজন। তখন এরা কি করে, এই হাইড্রোজেন এই ইলেকট্রন ডোনেট করে দেয়, এই হাইড্রোজেন একটা এই ইলেকট্রন, দুজনেই ডোনেট করে দেয়, একটা একটা করে ইলেকট্রন এরা দুজনেই ডোনেট করে দিল। ডোনেট করার ফলে কি হলো, একটা ইলেকট্রন জোড় তৈরি হলো। এই ইলেকট্রন জোড়টাকে এই হাইড্রোজেনও ব্যবহার করতে পারে, এই হাইড্রোজেনও ব্যবহার করতে পারে। দেখো এই ইলেকট্রন জোড় এ যদি ব্যবহার করে তার মানে এর দুটো ইলেকট্রনের ঘাটতি মিটছে, সেম ইলেকট্রন জোড় এও ব্যবহার করছে, এরও দুটো ইলেকট্রনের ঘাটতি মিটছে। তো এই যেহেতু ইলেকট্রন জোড়টাকে এরা সমানভাবে ব্যবহার করতে পারছে, তাই এদেরকে আমরা বলি সমযোজী। ঠিক আছে, সমযোজী বন্ধন এটাকে বলি। আর এই বন্ধনটাকে রিপ্রেজেন্ট করা খুব সহজ, জাস্ট মাঝখানে একটা ড্যাশ দিয়ে দাও, H ডট এই ড্যাশ H, ঠিক আছে। এটাকে আমরা তখন বলছি H2, সমযোজী যৌগ। এবার তোমার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে তড়িৎযোজী যৌগ কাদের মধ্যে হয় সেটা আমরা জানলাম, কিন্তু সমযোজী যৌগ কারা তৈরি করে? সমযোজী যৌগ মেনলি অধাতুরা অধাতুদের সাথে বন্ধন অবস্থায় এই ধরনের যৌগ তৈরি করে, যেমন F বন্ড F, ঠিক আছে, F বন্ড F এটা। এবার দেখো এদের কিন্তু প্রকারভেদ আছে, সমযোজী যৌগের প্রকারভেদ আছে, সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন। সমযোজী এক বন্ধন মানে এইটাই সমযোজী এক বন্ধনের উদাহরণ, ঠিক আছে, একটাই মাত্র বন্ধন এদের মধ্যে আছে। সমযোজী দ্বিবন্ধনের একটা উদাহরণ হচ্ছে অক্সিজেন ডবল বন্ড অক্সিজেন, অক্সিজেন অক্সিজেনের সঙ্গে দুটো বন্ধন করে থাকে, ঠিক আছে, মানে এখানে এই বন্ধনের জন্য দুটো ইলেকট্রন, এই বন্ধনের জন্য দুটো ইলেকট্রন, ঠিক আছে। তো অক্সিজেনের এখানেই কিন্তু বাইরের কক্ষটা ইলেকট্রন সংখ্যা তার আশেপাশে থাকা নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন সমান হয়ে যায়, দুটো দুটো ইলেকট্রন আদান প্রদানের মধ্যে মোট চারটে ইলেকট্রন বা দুটো ইলেকট্রন যদি থাকে। এটা হচ্ছে সমযোজী দ্বিবন্ধনের একটা উদাহরণ। আর একটা উদাহরণ হচ্ছে সমযোজী ত্রিবন্ধন, মানে তিনটে, ধরো নাইট্রোজেন, সমযোজী ত্রিবন্ধন। তো সমযোজী যৌগ অ্যাকচুয়ালি তিন রকমের হয়ে থাকে, সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন, দ্বিবন্ধন। এক বন্ধনে একটা বন্ধন থাকে, দ্বিবন্ধনে দুটো থাকে, ত্রিবন্ধনে তিনটে থাকে। ঠিক তেমন এইভাবে দেখো কার্বনের ধরো বাইরের কক্ষে চারটি ইলেকট্রন, তার চারটি ইলেকট্রন চাই, সে কি করলো চারটে হাইড্রোজেনের সঙ্গে বন্ড তৈরি করে দিল, মানে এই যে এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এইটাই দুটো, এটাই দুটো, দেখো মোট 8টা ইলেকট্রন হাইড্রোজেন পেয়ে গেল, প্লাস কার্বন 8টা ইলেকট্রন পেয়ে গেল। এবার দেখো হাইড্রোজেনও দেখো দুটো ইলেকট্রন পেয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সমযোজী যৌগের উদাহরণ, ঠিক আছে। তো এবার দেখো এদের আমরা বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। দেখো তো এরা সাধারণ অবস্থায় মানে বিভিন্ন রকম ভাবে থাকতে পারে প্রকৃতিতে, গ্যাসীয় থাকতে পারে, তরল থাকতে পারে, কঠিন আকারে থাকতে পারে, ঠিক আছে। আমাদের অণু, আমাদের মানে ডিএনএটাও একটা কিন্তু অণু, এরাও কিন্তু একটা সমযোজী অণু, ঠিক আছে, সমযোজী যৌগ দিয়ে এটা তৈরি হয়ে গেছে। আসলে একটা অধাতু, তো এটা অধাতুরা মেনলি সমযোজী বন্ধনই তৈরি করে, ঠিক আছে। দ্বিতীয়, এরা হচ্ছে ধরো এদের মধ্যে বল অতটা বেশি কাজ করে না, ঠিক আছে। সমযোজী মানে কি, অণুগুলো অ্যাকচুয়ালি খুব কাছাকাছি আসে না, একটু দূরে দূরে থাকছে না, পরমাণুগুলো একে অপরের থেকে দূরে দূরে থাকে, ঠিক আছে। তাই এদের কি হয়, এদের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ওই তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধনের মতো, আয়নীয় যৌগের মতো অতটা বেশি শক্তিশালী হয় না, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু তাদের সাপেক্ষে কম হয়ে থাকে। এরা আবার কি হচ্ছে, তড়িৎ পরিবহন করতে পারে না, তড়িৎ পরিবহন করতে পারে না। যেমন আমি বলছি কার্বনের সঙ্গে কার্বন 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 বন্ড হয়ে আছে, এইভাবেই তৈরি, এইভাবে বিভিন্ন ধরনের পদার্থ তৈরি, হিরে থেকে শুরু করে, ঠিক আছে। হ্যাঁ, এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু ওরকম ধ্রুবীয় দ্রাবক, মানে জলের মধ্যে পোলার সলভেন্টে এরা কিন্তু দ্রবীভূত হয় না। এরা নর্মালি কিন্তু অধ্রুবীয় পদার্থের মধ্যে দ্রবীভূত হয়, কারণ এদের মধ্যে সেই আয়ন নেই, মানে এরা পোলস তৈরি করে না। তো এরা নর্মালি, ঠিক আছে, অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সমবায়বতা দেখায়। সমবায়বতা কি জিনিস সেটা আমরা পরে যখন অর্গানিক কেমিস্ট্রিতে যাব, আমাদের এই চ্যাপ্টারের শেষের দিকে যেটা আছে, তখন আমরা সেটা জানবো। তো এইটাই ছিল এই সমযোজী যৌগের বেশ কিছু বৈশিষ্ট্য। তবে এবার এই সমযোজী যৌগের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে লুইস ডট। লুইস ডট জিনিসটা কি, মানে এটাকে আমরা সমযোজী যৌগকে একটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এর ছবি বা ডায়াগ্রাম মাধ্যমিকে প্রায়ই পড়ে, ঠিক আছে। তো এটা একটু মন দিয়ে দেখে নাও। দেখে নাও লুইস ডট গঠন অ্যাকচুয়ালি এই রকমের হয়, হাইড্রোজেন এবং হাইড্রোজেন বন্ধন করছে, বন্ধনের ফলে কি হচ্ছে, একটা ইলেকট্রন জোট তৈরি হচ্ছে। আমরা এই ইলেকট্রন জোটটাকে এইভাবে দেখাই, দেখো এইটা হচ্ছে এই হাইড্রোজেনের এরিয়া, এটা হচ্ছে এই হাইড্রোজেনের এরিয়া, মাঝখানে দুটো ইলেকট্রন আছে, দেখো
এই হাইড্রোজেনের এরিয়ার মধ্যে এই দুটো ইলেকট্রন পড়ছে, আবার এর এরিয়ার মধ্যে এই দুটো ইলেকট্রন পড়ছে। তার মানে এই ইলেকট্রন জোড়কে এই হাইড্রোজেন সমানভাবে ব্যবহার করতে পারছে, দুটো ইলেকট্রন পেয়ে যাচ্ছে, স্টেবল হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে লুইস ডট হাইড্রোজেনের, ঠিক আছে। দেন ধরো একটা ফ্লুরিন, ফ্লুরিনের দেখো কতগুলো ইলেকট্রন থাকছে, এখানে একটা ইলেকট্রন কম পড়েছে। দেখো এটা ফ্লুরিনের কি হচ্ছে, দেখো 1 2 3 তিন জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, দেখো 1 2 3, এইটা শুধু এই ফ্লুরিনের এরিয়ার মধ্যে পড়ছে, মানে এই ফ্লুরিনের এই তিনটে জোড়, আর এই ফ্লুরিনের দেখো এই তিনটে জোড়, এই তিনটে জোড়, এই তিনটে জোড়, এটা ফ্লুরিনের। কিন্তু মাঝখানে দেখো এই যে জোড়টা, এই ফ্লুরিনেরও কমন, এই ফ্লুরিনেরও কমন। তো এই ফ্লুরিন বাইরে 8টা ইলেকট্রন, এই ফ্লুরিনেরও বাইরে 8টা ইলেকট্রন পাচ্ছে। নেক্সট দেখো অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ দু জোড়া ইলেকট্রন কিন্তু এই জায়গাটার মধ্যে আছে, যে জায়গাটা কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তো মানে অক্সিজেন আর অক্সিজেন ডবল বন্ড তৈরি করছে। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখে নাও, নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 3 জোড়া ইলেকট্রন এখানে আমরা দিয়েছি, মানে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন গঠন করছে, ঠিক আছে। বাইরে সেই 8টা ইলেকট্রনই এর মধ্যে আছে, অক্টেট রুল এখানে অ্যাকচুয়ালি কাজ করছে। এবার যদি যৌগের কথা বলো, সাপোজ আমি ওয়াটারের কথা বলছি, ওয়াটারের মধ্যে স্ট্রাকচারটা এই রকম হয়ে যায়। দেখো ওয়াটারের ক্ষেত্রে লুইস ডট স্ট্রাকচারটা এরকম হয়ে যায়। হাইড্রোজেন দেখো দুটো ইলেকট্রন পেয়ে গেছে, এই হাইড্রোজেন দুটো ইলেকট্রন, অক্সিজেন দেখো বাইরে 8টা ইলেকট্রন পেয়ে গেছে। তো এটা হচ্ছে লুইস ডট গঠন। তো আজকের জন্য এতটাই, এর পরের পার্ট নিয়ে দেখা হবে কালকের ভিডিওতে।